আমি ফিলসফির ছাত্র। আমি শুনছিলাম, আমরা তো নন্দনতত্ত্ব পড়ি, আমাদেরও নন্দনতত্ত্বের একটা পাঠ আছে এবং আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে। আমরা এস্থেটিক নন এস্থেটিক অ্যাটিটিউডের মধ্যে পার্থক্য যখন করি তখন আমাদের একটা ধরন আছে। আমি ভাবছিলাম যে শিল্পীরা কিভাবে এটা দেখে। ধরা যাক বিটোপিন মোজার্টের সঙ্গীত চলছে গুলশানের কোনো বাসায়, পাশে বস্তি ছোট একটা আছে, এখনও দখল করা শেষ হয়নি বড় লোকের। তো ওখানে আশ্রয়হীন মানুষ থাকেন, কিন্তু ওখানে একজন মানুষ থাকেন যারা ডক্টর আব্দুস সাত্তারের মতো, আমার মতো নয়, শিল্প অনুরাগী। মোজার্ট বিটোপিনের সঙ্গীত যখন হয় তখন সকালবেলা কান পেতে তিনি শোনেন। আর ওই বাড়িতে যারা এই সঙ্গীত চর্চা করছেন, এই ব্যবস্থা রেখেছেন, এটা হচ্ছে তাদের স্ট্যাটাসের একটা বিষয়। গুলশানের বাড়ি, এত বড় লোক, সঙ্গীত বাজবে হচ্ছে বাংলাদেশি, এটা হয় নাকি? তাহলে এই যে সঙ্গীতের যে স্বাদ, এই স্বাদ দুজন দুভাবে নিচ্ছে। একজন হচ্ছে স্ট্যাটাসের জন্যে, আরেকজন শিল্পের স্বাদ নিচ্ছে। নন এস্থেটিক অ্যাটিটিউড হচ্ছে ওই যেই বাড়িতে বাজছে, আর এস্থেটিক অ্যাটিটিউড হচ্ছে আমরা পড়াই যিনি কান পেতে শুনছেন। তাহলে যিনি শিল্পী হবেন, প্রশ্ন হচ্ছে স্রষ্টার শ্রেষ্ঠত্ব প্রয়োজন কিনা। ব্যাড আর্টের যে বিষয়টা আসছে, আমার ধারণা একটা মানুষের চিন্তার একটা প্রতিফলন তার সকল কর্মে থাকে, তার চলনে বলনে চর্চায় এমনকি কর্মে। তো চিত্রকর্ম তো একটা কর্ম, তাই না? একটা মানুষ কি সম্পূর্ণভাবে তার চিত্রকর্মের সাথে নিজের স্বভাবকে বিযুক্ত রাখতে পারে? নো। এথিক্সের সেরা শিক্ষক সবচেয়ে বাজে মাস্টার হতে পারে, এথিক্সের সেরা ছাত্র সবচেয়ে খারাপ মানুষ হতে পারে। কারণ সেরা ছাত্র আর মাস্টার হওয়ার নির্ভর করে হচ্ছে ইন্টেলেকচুয়াল ভার্চু। কে প্রবলেমটা ভালো বুঝে, ভালো মন্দের তফাৎ বুঝে, ভালো মন্দের ব্যাখ্যা পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে মাস্টারকে কনভিন্স করতে পারে, তিনি ফার্স্ট হয়। অথচ ওই ক্লাসরুমেই অন্যায় কাজের জন্য মধ্যমানের একজন শিক্ষার্থী তার বিরুদ্ধে সংগ্রাম করতে পারে। এটাই হচ্ছে আসলে নৈতিকতার যে বোধ, সেটাকে ধারণ করা, আর এটা চর্চার মধ্যে আসে। ফলে একজন ভালো শিল্পীর জন্য জীবনের যেই জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে ভালো মন্দের পার্থক্য শুধু উপলব্ধি নয়, সেটা যে করতে পারেন তিনি অ্যারিস্টটলের ভাষায় ইন্টেলেকচুয়াল ভার্চু অর্জন করেছেন। যিনি চর্চা করেন তিনি মোরাল ভার্চু অর্জন করেছেন। অ্যান্ড প্র্যাকটিস অফ ভার্চু ইজ দ্য অনলি ওয়ে টু অ্যাচিভ হ্যাপিনেস, টু রিচ ডেস্টিনেশন, ইউডাইমোনিয়া বলছেন অ্যারিস্টটল। তাহলে যত বড় চিত্রশিল্পী কেউ হয় না কেন, যত বড় অ্যাওয়ার্ড কেউ পায় না, এটা হয়তো আরেকজন দেখে এস্থেটিক অ্যাটিটিউডের কারণে তিনি অপার আনন্দ পাবেন, আরেকজন হয়তো নিজের চরিত্র বিনির্মাণ করবেন, কিন্তু যিনি এইটা অঙ্কন করেছেন তিনি অর্থ ব্যয় করে অস্ত্র কিনে শত্রুকে দমন করবেন। বড় চিত্রশিল্পী হওয়ার সাথে নৈতিকভাবে আলোকিত মানুষ হওয়ার একটা সম্পর্ক আছে। আমি বিশ্বাস করি যিনি যত বড়, তিনি যত বড় কাজ করতে যান, স্রষ্টা হিসেবে তার শ্রেষ্ঠত্ব খুব জরুরি। ফলে আমার অনুরোধ থাকবে, যারা বড় শিল্পী হবে তারা নৈতিকভাবে আলোকিত মানুষও হতে হবে। আমাদের ডক্টর আব্দুস সাত্তার বলেছেন, উনি উদাহরণ দিয়েছেন ভিনসির, লিওনার্দো দা ভিনসির, পিকাসোর উদাহরণ দিয়েছেন, সক্রেটিসের উদাহরণ দিয়েছেন। এরা সবাই কিন্তু শুধু ইন্টেলেকচুয়াল ভার্চু না, মোরাল ভার্চুর যে জায়গাটা, অর্থাৎ যা বলেছেন সেটা চর্চা করেছেন। পৃথিবীতে বড় বড় যারা আছে, প্রফেটকে কিভাবে বলা হয়, গ্রন্থের সাথে তার আচরণের মিল আছে। ফলে আমার অনুরোধ থাকবে, আমি দর্শনের একজন শিক্ষার্থী হিসাবে, এথিক্সের একজন শিক্ষার্থী হিসাবে এই অনুরোধটা করতে চাই, আমরা এগুলো পড়াই। দ্যার ইজ এ ডিফারেন্স বিটুইন ইন্টেলেকচুয়াল ভার্চু অ্যান্ড মোরাল ভার্চু। বড় শিল্পী হলে চলবে না, বড় স্রষ্টা হতে হবে। বড় স্রষ্টা হতে হলে নৈতিকভাবে আলোকিত মানুষ হতে হবে, এবং তখনই ওই কাজটা শুধু অন্যরা উপকৃত হবে না, নিজেকেও উপকৃত করা যাবে। আর একজন স্বার্থপর মানুষ কি করে নিজেকে উৎসর্গ করে অন্যের উপকারে আর নিজেকে ধ্বংস করে, এটা তো নিশ্চয়ই র্যাশনাল না, তাই না? আমাদের এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর আবারও বলছি, আমি খুবই আনন্দিত হয়েছি। আমি ভাবছিলাম এই কোনোভাবে ফাঁকি টাকি দেওয়া যায় কিনা, ক্লান্ত বাচ্চারা অনেক
সেন্সটা